দীক্ষার বিষয়টা একটু ভেতরের কথা যদি হয়, ভেতরের কথা হলো এইটা বলার জন্য বলা হচ্ছে গুরু বা ইত্যাদি যেখান থেকে পাচ্ছি আর কি। কিন্তু যদি সত্যি সত্যি দীক্ষার বিষয় হয়, সেখানে যথার্থ গুরুর অবস্থা যদি ভেতরে ফোটে, তখন ভেতরে তার এই অনুভূতিটি থাকে যে একটি মাধ্যম ছাড়া কিছুই নেই। এটি মনে ভেবে নেওয়া নয় এবং কোনো অ্যানালিটিক্যালি যে বুঝে নেওয়া সেটাও নয়। যেমন ওই কলের পাইপ দিয়ে জল আসে, পাইপের মাধ্যম, কিন্তু আসে ওই মূল জায়গা থেকে আর কি। আসলেই এটা আর কি। এবং যতক্ষণ এই জায়গাটায় কোনো সাধক না পৌঁছন, তার আগে পর্যন্ত দীক্ষার বিষয়টা হলে কাউকে কেন্দ্র করে, তাহলে তার ক্ষতি হয়। সোজা কথা, শাস্ত্রের নিষেধ বলা আছে আর কি। যতক্ষণ না সিদ্ধি লাভের বিষয়টা জীবনে ঘটে, তার আগে পর্যন্ত দীক্ষার বিষয় গেলে অনধিকার চর্চার জন্য মহাপাতক বলে বলা হয়েছে। নাম দেওয়া একটা জিনিস, ভগবানের নাম এক জায়গা থেকে আরেক জায়গায় দেওয়া ভালো, কিন্তু যখনই বীজ মন্ত্রের বিষয় হবে, যে আধারের মধ্যে থেকে আসবে, যদি সেখানে কর্তাভাবের ব্যাপারটা বিলয় হয়ে একবার প্রত্যক্ষ অনুভূতির বিষয়টা ঘটে না খুলে গিয়ে থাকে, তাহলে ক্ষতি হয়। তার কারণ যাদের যাদের বীজ মন্ত্র দেওয়া হয়, সেখানকার ওই প্রারব্ধ বিষয়গুলো প্রত্যক্ষভাবে আসে আর কি, এবং শারীরিক স্বাস্থ্যকে খুব তাড়াতাড়ি ভঙ্গ করে দেয় আর কি। এটা হলো প্রত্যক্ষ বিষয় আর কি। বিভিন্নভাবে প্রমাণ পাওয়া যায় এবং পরবর্তীকালে এগুলো দেখলেও দেখতে পাওয়া যাবে আর কি। তো যাই হোক, এটা বলার মূল উদ্দেশ্য হলো এইটি, যারা আমরা দীক্ষার পথে মানে দীক্ষা লাভ হয়, তাদের উচিত মূল যেটা নির্দেশ সেটিকে পালন করা। মূল নির্দেশ হলো প্রত্যহ আসনে বসা, এইটা হলো মূল নির্দেশ। যারা খুব গভীরভাবে ভেতরে ডোবার চেষ্টা করতে চাইছেন বা ভেতরে ডোবার বিষয়টি ঘটুক এইটি চাইছি, তাদের জন্য অন্তত দিনে 1 ঘন্টা এক নাগারে বসতে পারলে ভালো। আমি এখানে ভালো বলে বলছি, আমাদের যারা গুরু স্থানীয়, যেখান থেকে এই ধারার বিষয়গুলো এসছে, তারা বাধ্যতামূলকভাবে বলতেন আর কি, 1 ঘন্টা এক নাগারে যিনি বসতে পারবেন তিনিই যেন এখানে প্রার্থী হন, না হলে এখানে প্রার্থী না হওয়া। এবং খুব কাঠখোট্টা ভাবে বলে দিতেন তারা আর কি। তার মূল কারণটা এইটা ছিল যে লৌকিক ভাবে যে খুব বেশি সাজিয়ে গুছিয়ে বলে বা মানুষকে খুশি রাখার, সেটাতে তারা খুব বেশি বিশ্বাস করতেন না। তারা জানতেন যে জাগতিকভাবে যাকে যতই খুশি রাখো, একটু পরেই সে দুঃখী হয়ে যাবে, যেহেতু রাগ দেশ তার মনের মূল আধার। রাগ দেশ মানে চাওয়া পাওয়ার খেলা আর কি। এবার চাওয়া পাওয়ার খেলাটায় থাকলে তাকে হাজার খুশি রাখার চেষ্টা করলেও সে আবার 10টা খুশির কারণ দেওয়া হলো, তারপরে 11 নম্বর অখুশির কারণটা খুঁজে নিয়ে ওইটাই মনকে ছেয়ে ফেলে আর কি। সেই কারণে তারা জোরালো বলে দিতেন। তারা চেষ্টা করতেন যে জোসো করে এনারা গভীর চেতনায় যেন যান এবং সেখানেই সমাধানটা হয় আর কি। তো সেই হিসাবে 1 ঘন্টার ব্যাপারটা বলা হতো। তো পরবর্তীকালে বিভিন্ন অভিজ্ঞতার সাপেক্ষে বাইরের এবং ভেতর দিককার যতটুকু দিয়েছেন, সেখান থেকে বোঝা গেল যে 1 ঘন্টা যদি নাও পারা হয়, 30 মিনিট এক নাগারে, 30 মিনিট যদি না পারা হয়, অন্তত 15 মিনিট, যদি শারীরিক কোনো বিশেষ অসুস্থতা না থাকে আর কি, সেই 15 মিনিট ঠিক ঠিক বসতে বসতে যখন তারে তারে আস্তে আস্তে লাগতে থাকবে, সেটাই ধীরে ধীরে সময়কালকে বাড়াতে থাকবে আপনা আপনি। তাহলে আমাদের মূল যেটা পালনীয় বিষয়, দীক্ষার আসনটি যিনি দীক্ষিত হয়েছেন বা দীক্ষা লাভ করেছেন তিনি ছাড়া অন্য কেউ স্পর্শ না করেন। 1, 2 হলো প্রত্যহ আসনে বসে একটি সময় কমপক্ষে জপ করা। 1 ঘন্টা যারা পারবেন না, অন্তত চেষ্টা করা 30 মিনিট এক নাগারে। বেশি যারা পারেন তাদের তো কোনো বলারই বিষয় নেই। আর 30 মিনিটও যদি কারো অসুবিধে হয়, তাহলে 15 মিনিট। এবার যদি বলি যে ডাক্তার কাউকে হয়তো পা মুড়ে বসতে বারণ করেছেন শারীরিক অসুস্থতার জন্য, 2-3 মিনিট বসার পর পায়ে অসুবিধা হয়, এভাবে বসলে শরীর খারাপ, তার কি উপায় নেই আধ্যাত্মিক উপলব্ধির? অবশ্যই আছে। তার জন্য নিয়ম হলো ওই 2-3 মিনিট যতটুকু বসতে পারেন ততটুকুই আসনে বসে নাম করে আসনের মর্যাদা রক্ষা করবেন। অন্য সময় যখন দীর্ঘ সময় বসবেন, তখন ওই আসনটাই চেয়ারে এইভাবে যেমন রাখা হয়েছে, চেয়ারে রেখে সোজাভাবে বসে পাটা সরাসরি মাটিতে যেন না ছোঁয়ে, কিছুর ওপরে থাকে,
সেটা কাঠ হতে পারে, কাপড় হতে পারে, বা যা কিছু, তাতে বসে তিনি মেরুদণ্ড সোজা করে সেখানে বিশেষ পরিস্থিতিতে জপ করতে পারেন। শুধু মেরুদণ্ডটা যেন ঝুঁকে না থাকে, যেন সোজা থাকে, অথচ খুব কঠোর নয়, সোজা, ঝুঁকে নয়, আবার খুব কঠোর টেনে আছি, শিরা উপর শিরা টেনে যাচ্ছে, সেরকম নয়, আরামদায়ক ভাবে আর কি। এর পিছনে অনেক কথা আছে, অনেক কথা বললে এই বিষয়টা বিস্তৃত হবে, এরপরে যদি বিশেষ জিজ্ঞাসা থাকে তখন বলা হবে। প্রত্যেক দিন আসনে বসা, বিশেষ অসুবিধা, শারীরিক অসুস্থতা বা বিশেষ সংকট ছাড়া আসন কামাই না দেওয়া। কোনো বিশেষ জায়গায় যেতে হলো, 2 দিন গ্যাপ গেল, 3 দিন পর্যন্ত গ্যাপ গেল, তবে 7 দিনের বেশি বিশেষ এমার্জেন্সি ছাড়া লাগাতার গ্যাপ না যায়, এটা উচিত। তার কারণ আসনটা কেবলমাত্র কম্বলের টুকরো আর থাকবে না, একদম সোজাসুজি কথা সোজাসুজিভাবেই বলে দেওয়া ভালো। নিরন্তর জপ করতে করতে তার মধ্যে সূক্ষ্মাতি সূক্ষ্ম অনুপরমাণু সংক্রমণ হবে এবং সেটি ওই আসনটাকে চার্জড করবে আর কি। সেটা বোঝা যাবে কখন, কেউ যদি এক নাগারে অন্তত 6 মাস থেকে 1 বছর 30 মিনিটও যদি নিয়মিত আসনে বসার চেষ্টা করেন, তাও না পারেন 15 মিনিট একটি সময় আর কি, তারপর 6 মাস কেটে যাওয়ার পর মনের চঞ্চল অবস্থা নিয়ে যদি আসনে বসেন, খুব স্থির অবস্থা নয়, একটু চঞ্চল অবস্থা, আসনে বসার পরই যদি আসন চার্জ হয়ে থাকে, আসনের প্রভাবে মন্ত্র না স্মরণ করলেও আস্তে আস্তে মন শান্ত হয়ে যাবে আর কি। এবং আরো মজার ব্যাপার, মন্ত্র স্মরণ না করলেও মন্ত্রটি স্মরণে উঠবে আর কি, আরো জোরালো অবস্থা হলে এইটি আর কি। তার কারণ মন্ত্রটি অক্ষর নয়, এটি একটি শক্তি শব্দগুলোর মধ্যে দিয়ে আর কি। মন্ত্র জপ করতে করতে সেটি যে শক্তি ভেতরে কিভাবে খেলা করতে পারে সেইটি টের পাওয়া যাবে আর কি। টের পাওয়া গেলে তখন সাধন খুব আনন্দময় হবে আর কি। আর যতক্ষণ সাধন আনন্দময় না হয় ততক্ষণ সাধন কিছু বিধিনিষেধ ধরে চলতে হয়, সেটা চলতে চলতে আস্তে আস্তে ভেতরের খবর পাওয়া যায়। তাহলে আসনের নিয়ম ওটা হয়ে গেল। আর নিজের আসন অন্য কেউ স্পর্শ করবেন না, আসনটিকে পলিথিন প্যাকেটে করে নির্দিষ্ট স্থানে রেখে দেওয়া, অন্যান্যদের বলে দেওয়া যে অন্য কেউ নাচন। নিয়ম হলো অন্য কেউ স্পর্শ করলে ওই আসনটা জলে ভাসিয়ে দেওয়া, এটা হলো শাস্ত্রীয় বিধি আর কি। আর আসনটা যদি কারো ছোট হয়, অন্য বড় আসন নিয়ে, বড় কম্বলের আসন নিলে ভালো। যদি কম্বলের আসনের অভাব থাকে তখন এই ধরনের কোনো আসন নিয়ে তার উপরে ছোট আসনটা নিজের হাতে সেলাই করে নেওয়া যায়, সাদা সুতো দিয়ে বা ওই ধরনের কিছু দিয়ে। তাতে কি হয়, আসনে বসলে পাটা আসন থেকে বাইরে বেরিয়ে মাটিতে স্পর্শ করবে না আর কি। এটা হলো মূল উদ্দেশ্য। কোনোভাবেই ডাইরেক্ট মেঝেতে বসে আমি জব করব না, কোনো কারণে আসন ব্যবহার করতে পারছি না, শরীরের অসুবিধার কারণে, হয়তো কোনো অসুস্থতা বা ইত্যাদি আছে, কাঠের উপরে বসে করতে পারি, ডাইরেক্ট ন্যাড়া কোনো চৌকির উপরে বা বিছনার উপরে, কিন্তু সরাসরি মেঝেতে বা মাটিতে বসে সাধারণত জব করার বিধি নয়। বিশেষ কয়েকটি ভৌগোলিক জায়গা আছে ভারতবর্ষে, সেখানে ডাইরেক্ট মাটিতে বসে করা যায় আর কি, যেমন বৃন্দাবনের ওই জায়গা আর কি। দেখা গেছে তার পিছনে কারণ কি, ওখানে ওই আর্থিং এর শরীরে যে মন্ত্র জপ করলে ভেতরের যে বিদ্যুৎ শক্তিটি তৈরি হয় এবং সেটি শরীরে ক্রমশ আবর্তিত হতে হতে চেতনাকে নিম্ন জায়গা থেকে উচ্চর দিকে নিয়ে যায়, সেটি ওই ডাইরেক্ট মাটিতে পা স্পর্শ করলে দেখা গেছে ওটা আস্তে 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 তার মধ্যে চলে যায়। এবং শুধু তাই নয়, শরীরে আগে যেমন সামর্থ্য ছিল সেই জায়গা থেকেও খানিকটা লেভেল নিচে চলে আসে। এই হলো একদম মানে মূল কারণ আর কি। আরো সূক্ষ্ম বিষয় রয়েছে, সেই জন্য আসনে বসে করা আর কি। আর বৃন্দাবনের যেহেতু রজ ওখানকার, ওখানে মাটি বা মৃত্তিকা না বলে রজ বলা হয়, ওতে বিশেষ গুণ আছে দেখা গেছে, ওখানে সেই ব্যাপারটা হয় না, কার্যত দেখা গেছে আর কি। এটা শোনা এবং তারপর পরীক্ষা করে কেউ যদি দেখেন এটা বুঝতে পারবেন, ওখানে শক্তি বরঞ্চ লাভ হয় আর কি, ওই ধরনের ক্ষেত্রে আর কি। এর দ্বারা স্থান মাহাত্ম্য বুঝতে পারা যায়, বিশেষ বৈশিষ্ট্য বুঝতে পারা যায়। আসনে নিয়মিত বসে। আর খাদ্যাখাদ্যের নিয়মটা থাকছে। আর সন্ধিক্ষণ, সন্ধিক্ষণের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। কেউ যদি খুব শীঘ্র সাধনে আনন্দ পেতে চান, তাদের ওই সন্ধিক্ষণ ধরতে হবে। আপনারা যারা দূর দূর থেকে এসছেন, তারা কোনো না কোনো নির্দিষ্ট সময়ে গাড়ি, যারা একটু দূরপাল্লার, চেষ্টা করি অনেক সময় এই গাড়িটা ধরবো, যদি না মিস হয়ে যায় তাহলে এটা মিস হয়ে গেলে পরেরটা ধরবো আর কি। তো সঠিক গাড়িটা যদি ধরতে পারি তাহলে সঠিক সময় আমরা পৌঁছই, সাধারণ নিয়ম এমনই। ঠিক তেমনই দিনের মধ্যে 4টে মূল সন্ধিক্ষণ রয়েছে, আপনারা অনেকেই জানেন। যেমন
সকালবেলা সূর্য অর্থাৎ সূর্যোদয় হওয়ার 24 মিনিট আগে থেকে 24 মিনিট পর পর্যন্ত এই 48 মিনিট সময়কাল একটা সন্ধিক্ষণ। দ্বিতীয় সন্ধিক্ষণটা হচ্ছে দিনের বেলা সকাল 11:30 থেকে 12:30, প্রায় সময়টা আর কি, অর্থাৎ 11:30 AM টু 12:30 PM, এই টাইমটা আর কি দ্বিতীয়। তৃতীয়টা হচ্ছে সূর্যাস্ত যখন হচ্ছে সন্ধ্যায়, ধরে নিলাম সূর্যাস্ত হচ্ছে 5:30টায়, তাহলে সন্ধিক্ষণ হবে ঠিক ধরলে 5:30 থেকে 24 মিনিট আগে আর 5:30 থেকে 24 মিনিট পরে, এই 48 মিনিট। এটাকে মোটামুটি 1 ঘন্টা ধরে নেওয়া হয়। 5:30 হলে তাহলে 5টা থেকে 6টা আমি সন্ধিক্ষণ ধরে তার মধ্যে বসার চেষ্টা করব। 3 নম্বর সন্ধিক্ষণ হলো বা 4 নম্বর সন্ধিক্ষণটা হলো রাত্রে আর কি, রাত্রে 11:30 থেকে 12:30। সাধারণত গৃহত্যাগী করে যারা যোগ সাধনের জন্যই জীবন সমর্পণ করেছেন তারা রাত্রের ওই সময়টা ধরে আরো দীর্ঘ সময় ডুব দেন, কেউ 1টা, 1:30, 2টো, 3টে, ওইভাবে ভেতরে তাড়াতাড়ি লেগে গেলে তখন আর এই সময়ের হিসাব থাকে না। প্রথম দিকে এগুলো সাহায্য করে আর কি। তবে সংসার জীবনে থেকে যদি নর্মাল আমরা খাওয়া দাওয়া করি 9টা, 10টা, 11টা, তারা রাত্রের ওই ঘন্টায় না বসাই ভালো, তাহলে হজমের সমস্যা হবে আর কি। আসনে ঠিক ঠিক বসা হলে প্রাণ স্থির হতে থাকবে, বায়ু ধীর হবে, আর বায়ু ধীর হলে হজমের বিষয়টা বিলম্বিত হয়ে যায়, দেরি হয়ে যায়, আর হজমের গন্ডগোল হলে শরীরে বিভিন্ন রকম সমস্যা দেখা দেবে আর কি। সেই কারণে রাত্রের সময়টা বাদ দিয়ে বলা হয়। আর কেউ যদি খাবারের বিষয়টা অনেক আগে করে নেন, পেট হালকা থাকে বা অন্য কোনো অসুবিধে না থাকে, তার জন্য তাহলে বিশেষ কোনো বাধা কিছু নেই আর। 4টে ক্ষণ, তাহলে সকালে সূর্যোদয়ের ওই সময় ওটাকে মাঝে রেখে তার 24 মিনিট আগে, 24 মিনিট পরে 48 মিনিট, এদিকে সকাল 11:30 থেকে 12:30, সূর্যাস্তের সময় 24 মিনিট আগে থেকে 24 মিনিট পরে, আর রাত্রেরটা বাদ দিয়ে রাখলাম, আর যারা মনে করবেন সেটা বুঝে নেবেন। এই ক্ষণগুলোতে বসলে যেটি দেখা গিয়েছে, ওই দূরপাল্লার ট্রেন যদি ঠিক ঠিক ধরি সব সময় পৌঁছে, এতে ঠিক ঠিক ধরতে পারলেই তখন খুব সহজেই আনন্দের রাজ্যে ডোবা যায়, এটাতে দেখা গেছে আর কি। অর্থাৎ যোগশাস্ত্রে যদি ভাষা ব্যবহার করি, সেই সময় সুষুম্না নারীটি বিশেষ সক্রিয় হয়ে ওঠে। দিনে অন্যান্য সময় মাঝে মাঝে হয়, কিন্তু মূলত ওই সময়গুলোর মধ্যে অনেকটা সময় থাকে, কারো হয়তো 2-3 মিনিট থাকলো, কারো বেশি, কারো কম হতে পারে। যত যোগ অভ্যাস হবে অন্তর্মুখী, সুষুম্নার সময়কালটা বাড়তে থাকবে। যোগ শাস্ত্রের দৃষ্টিতে যদি আনন্দ পাওয়ার জন্য কেউ আন্তরিকভাবে ইচ্ছুক হন এবং খুব শীঘ্রই আনন্দের মধ্যে ডুবতে চান, তাদের উচিত সুষুম্নার ক্ষণটা ধরা। ব্যক্তিগত জীবনে সাধনের যে পথ দিয়ে নিয়ে এসছেন ভগবান, তার মধ্যে দেখা গেছে ঘন্টার পর ঘন্টা, মানে 12-13 ঘন্টা আসনে বসে যেটা না উপকার হয়েছে, এইটা 10-15-20 মিনিটে হয়তো যেদিন সেরকম ভাবা হয়নি, ওই সময় সন্ধিক্ষণে পড়ে গিয়ে সেখানে অনেক দিনের হাজার মানে চেষ্টা যেটা লাভ হয়নি, সেটা হঠাৎ করে মানে অযাচিতভাবে পাওয়ার মতো আর কি। তখন বোঝা গেল পুরুষ আকারের রেঞ্জ কোথায় আর কৃপা কোন জায়গা থেকে শুরু হয় আর কি। কৃপা মানে প্রকৃতির সেই তালে তালে মিলে গিয়ে যেটা হয়ে যাওয়া, আর পুরুষ আকার যেটা চেষ্টা আর কি। সাধারণভাবে বলছি, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বলা যায়, জটিলতায় না গিয়ে আশা করি এর মধ্যে থেকে সারগ্রাহী সারটা নিয়ে নেবেন। অর্থাৎ সাধন রাজ্য কেবল কতগুলো শুকনো বিধিনিষেধ যেন না হয়ে থাকে, বিধিনিষেধ কেবলমাত্র সাহায্য করে ওই বেড়া দেওয়ার মতো আর কি। মূল উদ্দেশ্য হলো ওই গাছটাকে রক্ষা করা বা আসল বিষয়টা আর কি। তো তাতে ডোবার জন্য প্রথম দিনই সংকেতটা দিয়ে দেওয়া গেল। সুষুম্নার ওই ক্ষণগুলো যদি কেউ ধরার চেষ্টা করেন, তাহলে খুব সহজেই সাধনটাই আনন্দময় হবে। এবার অনেকের হতে পারে হয়তো বসলাম সন্ধিক্ষণে কিন্তু সুষুম্না বুঝতে পারছি না বা তেমন আনন্দ হচ্ছে, তখন বুঝতে হবে যে মনের মধ্যে আরো ধুলো পরিষ্কার হওয়ার দরকার আছে আর কি। এবার নিয়মিত বসতে 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 ধুলো মানে ভেতরের আবিলতা, মলিনতা দূর হয়ে গেলেই স্নায়ুতন্ত্র যখন একটু ওই তারের সাথে মানে নিজেকে কন্ট্যাক্ট করতে পারবে আর কি, সংযোগ স্থাপন করতে পারবে, তখনই আস্তে করে ব্যাপারটা তারে তারে ধরা পড়বে আর কি। তার কারণ সবাইকে বুঝতে হবে, বেশিরভাগ আমরা জীবনের শরীর এবং মনটা স্থূল জাগতিক বিষয়েই বেশিরভাগ লেগে থাকে আর কি। এবার সূক্ষ্ম রাজ্যের কোনো একটা বিষয় দেখেই 10 বার প্রয়োগ করে হলো না, তার মানে বোধহয় নয়, এভাবে যদি ছেড়ে দিই তাহলে নিজেকেই ঠকতে হবে আর কি। তার কারণ এর মধ্যে তো মানে বছরের পর বছর লেগে থাকার বিষয়। সূক্ষ্ম রাজ্য ব্যাপারটাই হলো ইন্দ্রিয় নিষ্ঠার যে জগৎ,
সেখান থেকে অন্তর্মুখী হয়ে ভেতরে ডুবছি, এবার ভেতরের ব্যাপারগুলো শুনলাম, বুদ্ধি দিয়ে বুঝলাম। এবার তারে তারে দাঁড়াতে গেলে তো আমাকে অনেকক্ষণ, মানে মাছ ধরার লোকের সাথে অনেক দিন থাকতে থাকতে ঠিক মাছ ধরার আবহাওয়া আটঘাটগুলো বুঝতে পারা যায়। যতই আমি থিওরি পড়ে নেই, কিন্তু যতক্ষণ না যিনি মাছ ধরছেন তার সাথে দিনরাত না থাকবো, অনেক কিছুই অজানা থেকে যাবে। আর সত্যি কথা বলতে পালস বিটটাই ধরা পড়বে না, শুকনো টেকনিকগুলো জানবো আর কি। কিন্তু টেকনিকগুলো ফ্রুইটফুল কিভাবে হবে, মানে ফলপ্রসূ কিভাবে হবে, তখনই বুঝতে পারবো যখন সেভাবে। সেই জন্য বলা হয়, একটি কথা অনেকবারই আপনারা শোনেন বিভিন্ন জায়গায়, যে 12 বছর, একদম কথাটাই ওইটাই বলি আর কি অবিকৃত করে, 12 বছর সাধুর লেংটি ধোয়ার পর তখন সাধুরা একটি তত্ত্ব বলেন। একটি তত্ত্ব, যেমন এই যে এখানে একটা তত্ত্ব বলা হলো সুষুম্নারের, কেউ যদি সাধনবান মানুষ হন, ওইটিকে ধরেই তিনি সমাধির মধ্যে ডুবে যেতে পারেন বা ইষ্টনিষ্ঠার মধ্যে মগ্ন হয়ে যেতে পারেন। এটা তো অনেক বেশি বলে দেওয়া হলো, ওখানে আরো আড়ে ঠাড়ে করে বলা হয়। এই যে এগুলো বলা হচ্ছে এই কারণে, বহু মানুষ যারা শুনবেন, অনেক সাধু বেশি আছেন যারা পছন্দ করছেন না যে যোগানন্দ অনেক গুপ্ত বিষয় খুলে কেন বলে দিচ্ছে, এটা পরম্পরা বিরুদ্ধ হচ্ছে। তো তাদের সম্মান রেখেই এইটা বলেছি এর আগেও, এবং আবারও বলছি, মূল উদ্দেশ্য হলো যেন মানুষ পথ পান, কোনো জায়গায় কাউকে অসম্মান করা কিচ্ছু নয়। এর মধ্যে থেকে যারা গ্রাহক তারা যেন নিয়ে নেন, আর যারা নিতে পারবেন না তারা নেবেন না, এই উদ্দেশ্যে আর কি। তো তাহলে এই গেল মোটামুটি আসনের বিষয় যেমন মনে পড়লো। আর আসনে বসার ছোঁয়ার বিষয়গুলো, সেলাইয়ের বিষয়গুলো, আর সন্ধিক্ষণের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। এইবার খাদ্যাখাদ্যের বিষয়, খাওয়ারের বিষয়ে বিভিন্ন মত রয়েছে বিভিন্ন সাধন ধারা অনুযায়ী। শাক্ত মন্ত্র যদি কেউ প্রাপ্ত হয়ে থাকেন, দেবী মন্ত্র, তার মন্ত্রের ফলে তার স্নায়ুতন্ত্রে যে ভাইব্রেশন উঠবে, যে তরঙ্গ উঠবে, আর তার যে খাদ্যাখাদ্য যদি তার সাথে ম্যাচ করে আমিষ আহার হয়, তিনি যথার্থই সংযমী হন, ইন্দ্রিয় লোলুপ নন, তাহলে সেই পরিমিত সেইরূপ আহার করে তিনি এগিয়ে যেতে পারেন। যদি বৈষ্ণবীয় মন্ত্র পেয়ে থাকি, কিন্তু খুব বিশেষভাবে আমিষ প্রধান আহার করছি, তখন ওই আমিষ প্রধান আহারের যে স্থূল অংশ শরীরকে পুষ্ট করছে, সূক্ষ্ম অংশ মন তৈরি করছে, মনের ভাবনাগুলোকে প্রভাবিত করছে, সেই ভাবনা ওই বৈষ্ণবীয় ভাবের সাধনে ডুবতে গেলে সহায়ক হবে না, বাধক হয়। এটি দেখা গেছে। কেউ যদি নির্গুণ সাধনের মধ্যে ডোবার সংস্কার থাকে আর কি, তার ক্ষেত্রে এগুলো স্থানকাল পরিস্থিতি অনুযায়ী বিভিন্নভাবে সহায়ক এবং বাধকই হয় আর কি। তো আমি সার্বিকভাবে এখানে তুলে ধরছি, কারো যদি বিশেষ প্রশ্ন থাকে তাহলে সেই হিসাবে বলা হবে। সাধারণত উগ্র খাদ্য সূক্ষ্ম রাজ্যে আমাদের চেতনা পৌঁছক সেই ক্ষেত্রে সাহায্য করে না। উগ্র খাদ্য বলতে গেলে এখানে উগ্র আমিষ খাদ্যের কথা মাথায় রেখে বলা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে নিরামিষ বলে যেগুলোকে আমরা বুঝি, সেই নিরামিষগুলোও যদি খুব রিচ হয় বা গুরুপাক হয়, এভাবে যদি বলি, বা অপরিমিত খাওয়ার হয়ে যায়, সেটাও সেইভাবে তামসিকভাবে এই পথে বাধা সৃষ্টি করবে আর কি। একটু সূক্ষ্মভাবে বলতে গেলে, যারা গভীর ভাব সাধনের দিকে, হৃদয়ের ভাবের বিকাশক, ভাব মানে স্থূল লেভেলের ইমোশনের কথা বলছি না, সূক্ষ্ম পবিত্রতার যে ভূমি, স্থূল কামক্রোধ ইত্যাদিগুলো গৌণ হয়ে গেলে সূক্ষ্ম যে ভাবরাজ্য বিকশিত হয়, যার মূল ভূমিটাই হলো পবিত্রতা, তার বিভিন্ন ডিগ্রিজ রয়েছে আর কি, স্তর রয়েছে, সেখানে যেতে তখন নিরামিষ আহার এই ক্ষেত্রে সহায়ক দেখা গেছে। পরিমিত নিরামিষ আহার, সেটা আবার কোনটা কার শরীরে সেটা আবার বোঝার ব্যাপার আছে, টু দা পয়েন্ট দেখতে গেলে আর কি। আর মোটামুটি কারো যদি মুক্তির দিকে ভাবনা, সগুণ নিষ্ঠাটা কারো সেভাবে মূল নয়, নির্গুণ নিষ্ঠার দিকে সেটাতে সততা আছে, কথার কথা নয়, সেই ক্ষেত্রে পরিমিত যদি আমিষ আহার করেন এবং সেই শরীরকে সেভাবে সংযত রাখার চেষ্টা করেন, এটা আবার বয়সের উপরে অনেকটা নির্ভর করে আর কি, এবং সাধনা সেই রূপ করেন, তাহলে মুক্তির ক্ষেত্রে বাধা হয় না। তবে ওই আমিষ আহারগুলো স্নায়ুতন্ত্রের মধ্যে বেশ খানিকটা চঞ্চলতা দিয়ে থাকে আর কি। সেটাকে কোন সাধক বা সাধিকা কতটা হজম করতে পারছেন সেইটি একটি বোঝার বিষয়, ব্যক্তি বিশেষের উপর বেশ খানিকটা নির্ভর করে। সাধারণভাবে পরিমিত নিরামিষ আহার মনটাকে স্নিগ্ধ এবং প্রসন্ন রাখতে সাহায্য করে। পরিমিত আমিষ আহার
মোটামুটি মনটা শরীরটাকে ঠিক রাখে মনটাকে। তবে নিরামিষ আহার যে ভেতরের মধুর ভাবের স্পর্শ দেয় সেই দিকটা ঢাকা পড়ে দেয় আর কি। তার কারণ আমিষ আহারের ওই অনুপরমাণুগুলো মনের ক্ষেত্রে ওইরকম প্রভাব ফেলে আর কি। এই ক্ষেত্রে বলতে গেলে অনেক কথা আছে, আর বলছি না, দীর্ঘ হয়ে যাবে ভিডিও আর কি। কারো বিশেষ জিজ্ঞাসা থাকলে এটা সার কথা এটাই, এর মধ্যে থেকে যার পক্ষে যেটা অনুকূল মনে হচ্ছে সেটা নিয়ে শুরু করা, চলতে চলতে যত যত এগোনো হবে তখন ওই ইন্ডিকেটর অর্থাৎ সূচক যেটা দিশা দেখে কি করা উচিত, কোনটা ধরা উচিত ছাড়া উচিত, সেটা তখন আরো পরিষ্কার বোঝা যাবে এবং তখন জিজ্ঞাসা করলেও বলা যেতে পারে, চলা শুরু করা হোক আর কি। এই গেল মোটামুটি বিষয় আর কি। আর সাধনার মূল উদ্দেশ্য হলো পরা শান্তি লাভ করা, তার মধ্যে একই সাথে সগুণ সাকার প্রেমের রাজ্যের বিষয় রয়েছে, আবার একই সাথে নির্গুণ নিরাকার মুক্তির বিষয় রয়েছে, যার ভেতরে জীবাত্মায় মূলভূত যে সংস্কার সেইভাবেই তার রাস্তা খুলে যাবে আর কি। করণীয় যে সাধনটি পেয়েছি সেটি যেন ঠিকভাবে করতে থাকি। আসনে বসে ছাড়াও চলতে ফিরতে উঠতে বসতে যে কোনো সময় নাম জপ করা যেতে পারে, তবে ইষ্ট নামটি যারা জিভে পেয়েছেন, জিভে উচ্চারণ করার, সেই নামটি অন্যরা কেউ যেন না শোনেন, এইটি নিয়ম। আর যারা শ্বাসের তালে যদি কেউ পেয়ে থাকেন তারা শ্বাসের তালে স্মরণ করলে তাহলে তো আর শোনার কোনো বিষয়ই থাকছে না। এই হলো মোটামুটি বক্তব্য আর কি, যেটুকু মনে আসলো আর কি। এবার আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে বা আমি ভুলে গেছি খেয়াল করিয়ে দেওয়ার থাকে সেটা খেয়াল করিয়ে দিতে পারেন। হ্যাঁ, এই ক্ষেত্রে দেখুন, মানে পারম্পরিক যেটা ভারতীয় ভাব, সব জায়গায় তো আমরা একটা খোলা খোসাকে গুরুত্ব দেই। যেমন স্কুল কলেজে গেলে মোটামুটি একটা ড্রেস থাকে, অনেক কিছু কিছু প্রাইভেট সেক্টর অফিসগুলোতেও আবার কিছু ইউনিফর্ম নিজেদের করে দেয়, বিভিন্ন জায়গায় দেখছি আর কি। তো সেটা মূল উদ্দেশ্য নয়, কাজটা মূল, কিন্তু ওখানকার একটা ফ্রেম হিসাবে সেরম। ঠিক তেমনই ভারতীয় পরম্পরার মূল ধারা যেহেতু মা বোনেদের বস্ত্র কাপড়ের বিষয়টাই মূল, তো সেই বিষয়টার মর্যাদা রাখার জন্য এইটা আর কি। হ্যাঁ, বাড়িতে ক্ষেত্রে বাধ্য ইয়ে নেই, তবে যে বস্ত্রটা পরা সেটা যেন ধোয়া কাপড় থাকে আর কি, এটা। আর আসনে যখনই বসা হবে, বলাই হয়েছে স্নানের পরের সময়টাই আসনের জন্য সবচেয়ে ভালো, স্নান ছাড়া অন্য সময় আসনটা ছোঁয়া নিষেধ আর কি। এমনি বসে তখন ওই আসনে বসা হবে না, এমনি বসে ইয়ে করে, যখন স্নান হলো স্নানের পরে খানিকটা সময় রাখা, যতটা আমি দিতে পারবো আর কি, বাড়ির পরিবেশ পরিস্থিতি অনুযায়ী তাল রেখে আর কি। এমনি সময় এমনি সময় যে কোনো জায়গায়, শুধু মেঝেতে যেন পায়ের যেন ডাইরেক্ট টাচ না থাকে আর কি। বিছনায় যে কোনো জায়গায় করা যায়, যতটা শুদ্ধতা যিনি মেনটেন করতে পারেন তত ভালো। হ্যাঁ, সেটা করা যেতে পারে, সেটা করে, তাতে নিষেধ কিছু নেই, শুধু এই আসনের নিয়মটা ওটা আর কি, ওটা করা যেতে পারে। কোন একটা জায়গায় খাটেই যদি বসলাম, অন্য একটা আসন ওর মধ্যে বিছিয়ে সুন্দরভাবে, আর দিশাটা থাকবে পূর্ব অথবা উত্তর, এটা আর কি। এই দুটোর মধ্যে যে কোনো একটা দিক বেছে নেওয়া যেতে পারে। আর সাধনে যারা খুব শীঘ্র মানে অবিলম্বে গভীরে ঢুকতে চান, তারা কোনো একটি সময় যদি ধরতে পারেন, বলা হয় আর কি, এক আসন এক সময় আর এক দিশা সিদ্ধি লাভের জন্য আর কি, এইটা আর কি। কোনো, হ্যাঁ, কোনো এক বা একাধিক যদি আমি ধরতে পারি, কেউ হয়তো কোনো একটা সন্ধিক্ষণের সময়টা ধরতে পারলেন, এবার বাড়তি সময় পেলে হয়তো আরো করছেন, কিন্তু ওই যেটা একটা ধরেছেন ওটা যেন এদিক ওদিক না হয় চেষ্টা করা আর কি। বিশেষ পরিস্থিতিতে কখনো হয়তো 9 মাসে 6 মাসে এদিক ওদিক হলে আলাদা ব্যাপার। আর মায়েদের যখন মাসিকের বিষয়টা থাকছে সেই সময় আসনে বসার বিষয়টা নিষেধ থাকছে। 3 দিন 4 দিন 5 দিন যার যেমন শরীরের অবস্থা, সেই দিনের এক আধ দিন আগে পরে বাদ দিয়ে স্নান টান হয়ে যাওয়ার পর তখন আসুন। তখন মনে মনে জপ করা, বসে শুয়ে যেভাবে মন চায় সবসময় করা যায়, কোনো নিষেধ কিছু নেই। এইটি হলো বিষয় আর কি। চলতে ফিরতে অন্য এদিকে ওদিকে না, তখন আর দরকার নেই, একদম স্বাভাবিক আর কি, স্বাভাবিক, অন্য কেউ বুঝতেও পারবেন না, ভেতরে ভেতরে ওইটা চলতে থাকবে।
কাজ করছি, হয়তো ঝাড়ু দিচ্ছি, বা যে কাজগুলো আমরা অভ্যস্ত আর কি ঘরের আর কি, এদিক থেকে যাচ্ছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ওখান থেকে এটা আসছি, ওটা রাখছি বা এটা গুছাচ্ছি, ভিতরে তালে 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 ওটা চলতে থাকবে আর কি, কোনো নিয়ম নেই। এদিকে শরীরে হাত, ওটা প্রথম দিকে হয়তো ওটা করতে গেলে এটা ভুলে যাচ্ছি, আবার এটা করতে গেলে এদিকে আস্তে 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 তাল চলে আসে আর কি। আমরা ওঙ্কারেশ্বরে ওই পাহাড়ের যেখানে ছিলাম আর কি, মধ্যপ্রদেশ নর্মদা তীরে, ওই ঝাড়ু দিতে দিতে করতে করতে 10-15 মিনিট 20 মিনিট দেওয়ার পর প্রচুর জায়গা ঝাড়ু দিতে হতো, পাহাড়ের ধাপ ধাপ আবার পড়তো, ওই ঝাড়ু দিতে দিতে কোমর ব্যথা হয়ে যেত, আসনে বসতাম, আমরা তখন ঝুঁকে যেতাম আর কি। খাওয়া দাওয়া ছিল না, মানে খুবই কম, ছাতু ইয়ে ছিল এক সময়, তারপর ভাতের বিষয় যখন ছিল ছিল, তো তার মাঝে 10-15 মিনিট পর হঠাৎ ভুলে গেছি, আবার 2-4 মিনিট পর খেয়াল হলো, আরে ভুলে গেছি, আবার ওদিকে করতে 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 আবার স্মরণ করার চেষ্টা করছি, এরকম বহুবার ভুলে যাওয়া, বহুবার মনে পড়া, আবার ভুলে যাওয়া, আবার মনে পড়া, এই করতে 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 আস্তে আস্তে মনে পড়ার ব্যাপারটা বাড়তে থাকে, ভুলে যাওয়ার ব্যাপারটা কমতে থাকে, এই আর কি, মনে প্রাণে আর কি। এটা একটা সহজ সরল বিষয় আর কি, এটা একটা প্রথম শুনতে মনে হয় এই নিয়ম ওই নিয়ম, নিয়ম বলা আমার একেবারে নিজেরই ভালো লাগে না আর কি, এটা বাধ্য হয়ে বলতে হচ্ছে আর কি। মূল উদ্দেশ্য হলো ভেতরে যেন সবাই তাড়াতাড়ি রসের রাজ্যে ডুবে যান, এটা হলো মূল উদ্দেশ্য, আর ওইটাই অরিজিনাল দক্ষিণা আর কি। আমাদের গুরু পরম্পরা হিসেবে এই হর্ত কি পৈতে দক্ষিণা, সেটার মর্যাদা রক্ষা। আমি মনে করি মানে ভেতরের কথা, আসল দক্ষিণা কি, ওই দেখলে যেন বুঝতে পারি, তাকে আর মুখে বলতে হয় না যে তিনি নাম করছেন আর কি, তাকে মুখে বলতে হবে না আর কি, নাম যদি করতে থাকেন এবং 2-4 দিনে চট করে বোঝা যাবে না, একটু ভেতরে সাড়া জোগানো থাকলে দেখলে তখন বুঝতে পারা যাবে যে তার ভেতরে নামের খেলা শুরু হয়েছে কিনা আর কি। আর ওটা হলেই তখন আমাদের ভেতরে যেটা চাহিদা সবার মনের আনন্দ, দিব্য আনন্দ, সেটা সম্পূর্ণ যা যা অভাববোধ আছে সমস্ত ভরপুর হয়ে যাবে। কথার কথা নয়, মানে একদম খাদ্য খেলে যেমন পেট ভরে, এই ক্ষেত্রে হবেই হবে আর কি, যে অমুকের হতে পারে না, কি জানি হবে, কি জানি টি জানির ব্যাপার নেই, হবে হবে এবং হবেই আর কি। যদি এরকম নিশ্চয়তা না থাকে তাহলে সেই ক্ষেত্রে মানে তাকে কেন্দ্র করে দীক্ষার বিষয় না হওয়াই ভালো আর কি। শুধু ওই নিষ্ঠার একটা বিষয় আর কি, সহজ সরল নিষ্ঠা আর কি, যে বেশি সময় পাচ্ছি না, ঠিক আছে 10 মিনিট তো পারি, 10 মিনিট বা 15 মিনিট পারি, সেটা ওই একটা সময় করলে কি, এবার শরীরটা ওইভাবে তৈরি হতে থাকে, সময়টার আমি মর্যাদা রেখে শরীরটাকে বসাচ্ছি, মনটা করতে 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 আস্তে আস্তে ভেতরের স্নায়ুতন্ত্রগুলো জাগতে থাকে আর কি। যার যতটা জায়গা আছে, যতটা পর্যন্ত যিনি পান, সেটা তো তার আছেই, এবার তার পরের বিষয়গুলো তৈরি হতে থাকে আর কি। আর কোনো অন্য কোনো ধর্মমত, অন্য কোনো ধারা, অন্য কোনো জায়গা থেকে দীক্ষিত, শৈব শাক্ত, সাকার নিরাকার, আস্তিক নাস্তিক, কারোর সাথে আমাদের কোনো রকম বিরোধ ভেতর থেকে নেই। আর জেনে বুঝে আমরা নিজেরা বেশি ভালো, অন্যরা কম ভালো, একদম এই সমস্ত ভাব আনবই না আর কি। জানবো যে ঈশ্বরের সৃষ্টিতে যে যেখানে যেভাবে চলছেন তারই ইচ্ছা, যে প্রণালীতে যে যেভাবে চলছেন, যার মনের যেমন অবস্থা, ঠিক আছে, সেটা আমার দেখার বিষয় নয় আর কি। কেউ যদি কখনো জানতে চান যে এই ক্ষেত্রে আমার কি করলে ভালো হয় বা ইত্যাদি, নিজে অন্তরের যদি ভালো বুঝি কিছু তার মঙ্গলের জন্য, তখন বন্ধুত্বপূর্ণভাবে বলা, বলে যে আমি একটা বিশেষ হনু, অর্থাৎ অনেক বেশি জানি, তিনি কম জানেন, তাকে জানিয়ে দিলাম, এরকম না আর কি। যে ভগবান আমাকে বলার সুযোগ দিয়েছেন, এটা তার কৃপা আর কি। কালকেই যদি ভুলিয়ে দেওয়ার না, আমার সবই ভুলে যাবে আর কি। ওই দিকে মনটা রেখে যা খোলসা করার আদান প্রদান করা যায় আর কি, এই আর কি। যার যেখানে যা যা মন্ত্র লাভ হয়েছে, সে মন্ত্র, ভগবানের যত রকম রূপ আছে বা অরূপ, সবের প্রতি শ্রদ্ধা, যে মন্দিরে যেখানে যার যেতে ইচ্ছা হয় সবকিছুই যাওয়া, কিন্তু ওই সাধনটা করতে থাকলে যত গভীর চেতনার সন্ধান পাবো, তখন ধীরে 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 বিষয়গুলো আরো সুন্দর হতে থাকবে আর কি, এইটি আর কি। তবে দেখবো শুধু এইটাই সাধন পথে একটা জিনিস ভুল হয়ে যায়, অনেক সময় খুব খোলামেলা বলতে থাকলে সবই তো সাইড এফেক্ট থাকে, খোলামেলা বিষয়গুলোকে আবার বেশ কিছু মানুষ স্থূল স্তরের খোলামেলা করতে গিয়ে গিয়ে আর নিষ্ঠাটাই হয় না আর কি। আর নিষ্ঠাটা না হলে ব্রহ্ম উপলব্ধি হয় না, আর ইষ্ট অনুভূতিটিও হয় না, অনুভূতিটা হয়তো মানে তার কৃপায়, সেই জায়গায় মনের প্রস্তুতিটিও হয় না আর কি। নিষ্ঠাটা দরকার, কিন্তু গোঁড়ামি থাকবে না আর কি, এইটা হলো মূল। কিরকম উদাহরণটা কিরকম, না সবই এক, ঈশ্বর তো সব জায়গায় আছে, ঠিক আছে, তাহলে আর মন্ত্র জপ করে কি লাভ, এই চায়ের দোকানে বসে আছি, এই গল্প কথাবার্তা শুনছি, কিছু গালিগালাজও আছে, এগুলো তো তারই নাম, ওঙ্কারেরই বিভিন্ন রূপ,
এই দুলালের ফিলোসফি আর কি। হঠাৎ এরম করে নিলাম, এবার দেখা যাচ্ছে যে এই মানুষটি যে কথাবার্তাগুলো বলছেন সে কথাগুলো কিন্তু তাত্ত্বিকভাবে কাটা যাচ্ছে না, কথাগুলো ঠিক, কিন্তু কথার পেছনে ইন্টেনশনটা ভালো না। ইন্টেনশনটা হলো, ইচ্ছাটা হলো নিজের পক্ষকে সাপোর্ট করার জন্য চালাকি আর কি। ওই যে একজন বলতেন না, না জগৎ নশ্বর, কিচ্ছু নেই, এই আজ আছে কাল নেই, দে বিড়ি দে, একদম এরকমই ঘটনা আর কি। জগৎ নশ্বর, আজ আছে কাল নেই, আর জীবনে কোনো মোহটো রেখে লাভ নেই, দে বিড়ি দে। তো জীবনে মোহ রেখে লাভ নেই, জগৎ নশ্বর, তাহলে বিড়ির প্রতি মোহ রাখা সেটা কি? এটার হাসির চলে কেউ কোথাও। তো সেই রকম আর কি। অনেক সময় তথাকথিত দেখবেন অনেক শেষ দিককার ভিডিওগুলোতে কোনো কোনো জায়গায় বাধ্য হয়ে জ্ঞান মার্গের বিষয়টাকে একটুখানি সরিয়ে দিয়ে কোনো একটু সমালোচনার দৃষ্টিতে একেই বলতে হয়েছে, যে যাকে কেন্দ্র করে আবার গত 2 বছর আগে ওই বিষয়ে বিভিন্ন ভিডিও বলা হয়েছিল। তার মূল কারণটা কি জানবেন? এখান থেকে যেটাই বলা হয়, ওই প্রশ্নকর্তা যিনি বলছেন তার সেই সময় মনের যেটা ভাব সেই হিসাবে এখান থেকে বেরোবে আর কি। আজকে এক উত্তর হবে, 3 দিন পর ওকে আবার অন্য উত্তর হবে আর কি। কেন ভেবে চিনতে বলা হয় না তো, যে প্ল্যান করে রাখছি এটা বলবো ওটা বলবো, সেরকম কিছু ব্যাপার নেই। ওইদিকে ওই মানুষটা কোন জায়গায় দাঁড়িয়ে আছেন সেই জায়গা থেকে এটা বেরোনো হবে আর কি। কালকে মানুষটা পাল্টে গেলেই মনের অবস্থা ঝট করে কথা পাল্টে যাবে সঙ্গে সঙ্গে আর কি। তার কোনো স্ট্যাটিক কোনো বিষয় নেই এই ক্ষেত্রে আর কি। হ্যাঁ, তার মনের স্তর হিসেবে আর কি। তার মনের স্তর দেখা যাচ্ছে তিনি চালাকি করে আমার কাছ থেকে কোনো একটা উগলে নিয়ে আর কি নিজের পক্ষ সমর্থন করার চেষ্টা করছেন। বোঝা যাচ্ছে যে তার কথার মধ্যে পবিত্রতা নেই, চালাকি মূল আর কি। না না, তোমার এটা ঠিক নয়, আসলে শাস্ত্রীয়ভাবে তার কথাটা ঠিক, কিন্তু তার জন্য ওটা ক্ষতিকর ওই সময় আর কি। এই জায়গাটায় শাস্ত্র আর গুরুর বৈশিষ্ট্যটা হয়ে যাচ্ছে আলাদা আর কি। যদি অরিজিনাল এই জায়গা বলে নয় আর কি, যে কোনো আসল জায়গায় গেলে এই জিনিসই পাবেন আর কি। এই কথাগুলো যেহেতু নকলে ছেয়ে গেছে বেশিরভাগ ক্ষেত্রে, সেই জন্য এই কথাগুলো, পুরনো কথাগুলোই যেন আবার নতুন করে বলতে হচ্ছে আর কি। যে কোনো জায়গায় যথার্থ মহাত্মা পুরনো সময় যারা হয়েছেন এখন বা পরে যারা আসবেন, এইরকমই আর কি। ধরন আলাদা হবে, ভেতরের ব্যাপারগুলো এইটাই আর কি। আর নকল বানানো, লোক দেখানো ধার্মিক, আমি এই বিশেষ জপকারী ভক্ত বা জ্ঞানী যোগী, এই ব্যাপারগুলো অনেক সময় মায়ার প্রভাবে ভেতরে এসে যেন অন্যকে জানান দিই আমি যেন একটা বিশেষভাবে চলছি। জানো তো, তোমরা জপ টপ করো, কিন্তু আমি কিন্তু খুব নিষ্ঠা টিষ্ঠা নিয়ে আছি, কিন্তু আমার ব্যাপারটা কিন্তু তোমরা বুঝতে পারবে না। হ্যাঁ, সেই দুলাল কিন্তু। তার মানে দেখা যাচ্ছে কি সবের পেছনে সেই আমারটাই কিন্তু থেকে যাচ্ছে। কোনো একটা জায়গায় ভিডিওতে হচ্ছিল যে আগে সাধারণ অবস্থা আমি পাড়ার ক্লাবে গালিগালাজ যেমন করতাম বা খেলাধুলার কথাবার্তা বলতাম, সেটা আবার বেদান্ত ইত্যাদি ইয়ে করে সেখানেও দেখা যাচ্ছে সেই চালাকিটাই থেকে যাচ্ছে, শুধু মাঝখানে কিছু থিওরি গুলো পাল্টে গেছে। কিন্তু আধ্যাত্মিকতা তো এইটা নয় আসলে। আধ্যাত্মিকতা হৃদয়টা পাল্টে যাওয়া আর কি। আর হৃদয়টা পাল্টে গেলেই তো মানুষটা পাল্টে যায়। বুদ্ধিটা গৌণ আর কি, হৃদয়টা মূল। এখানে হৃদয় মানে শুদ্ধ হৃদয় আর কি। স্থূল কামনা বাসনার দিকে পাগলের মতো দৌড়চ্ছে, এই তো আমি হৃদয়ের কথা শুনছি, স্থূল দিকে চলে গেলাম, হয়তো মন যা বলেছে সেটা চলছি আপনারই কথা শুনে। তো এইরকম বিষয় গেলে গন্ডগোল আর কি, সবেতেই তো থাকে এরকম। এগুলো মায়ার ফাঁদ আর কি, আমাদেরই ঠকানোর জন্য এইগুলো একটু সাবধান থাকা আর সাদা মাটা ভাবে আর কি। যে দীক্ষাই বিষয় শুনুন না, ঠিক আছে, এবার আমি নিজেকে সংযত করি, খোলসা হয়ে থাকি, সময় মতো সাধন করি, সাধন করতে করতে ভেতরের যা যা অপ্রয়োজনীয় বলে মনে হয় সাধনের হিসাবে মলিনতা দূর হয়ে যাবে, আর যেটা প্রয়োজন সেটা আপনা আপনি ফুটে উঠবে আর কি। যথার্থ সাধন হলে এটা হবেই হবে আর কি। আর এইটি একটি বড় শব্দ এখানে আবার উচ্চারণ হচ্ছে আর কি। নির্বিকল্প বিষয়ে যে একটি বারবার প্রসঙ্গ আসে, আমরাও যখন এই পথে বেরোনো হয়েছিল বইপত্র পড়ে শুনে এই শব্দটা খুব মানে সব থেকে প্রিয় শব্দ ছিল আর কি, নির্বিকল্প সমাধি এই শব্দটাই। তার কারণ বিভিন্ন মহাজনদের গ্রন্থে এটির আলোচনা আমরা পাই। যথার্থ মহাজন যারা ছিলেন, যাদের গ্রন্থ আমরা এখনো পড়ি, আগামীতেও পড়তে থাকবো, নির্বিকল্প সমাধিতে যাওয়ার মূল সূত্রটা বলি, অনেক ভিডিওতে বারবারই বলা হয়েছে, যেহেতু সাধন থাকলে ব্যাপারটা ধারণ করতে পারা যায়। নির্বিকল্প সমাধিতে যাওয়ার মূল সূত্রটা হলো, যে নির্দেশ পেলাম যথার্থ জায়গা থেকে সেটাকে আমি যত নিষ্ঠা সহকারে চলতে থাকব, সেটা ধরে চলতে 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 মনের বিকল্পগুলো শেষ হয়ে যাবে। বিকল্প মানে কিন্তু পরন্তু, ডাউটস আর কি, সংশয়। আর সংশয় যেখানে টোটালি অ্যাবসেন্ট আর কি, সম্পূর্ণ অনুপস্থিত, সেই স্টেটটার শাস্ত্রীয় নাম হলো নির্বিকল্প অবস্থা, বা আরো পরের কথা যদি বলা যায় নির্বিকল্প স্থিতি।
তো নির্বিকল্পের এখানে এর আগেও হয়েছিল যে অনেক সময় আমরা বড় বড় কথা শিখে ইত্যাদি সেটাকে ধারণা করার চেষ্টা করা স্থূল ভূমি থেকে, তার দ্বারা যথার্থ নির্বিকল্পতা সাধারণত আসে না। যথার্থ নির্বিকল্পতা আসার উপায় হলো কাউকে বলে দেওয়া হচ্ছে তুমি এইভাবে চলবে, তুমি ঝাড়ু দেবে, তুমি এই সময় জব করবে, বা তুমি একদম মানে খুব অকপটভাবে করছি, তার মধ্যে হাজারবার কাম ক্রোধের দ্বারা ডিস্টার্ব হচ্ছে, পথ থেকে সরে যাচ্ছি, আবার অকপটে এসে বলছি না গুরুদেব আপনি বলেছিলেন এইভাবে চলেছি কিন্তু এই জায়গাটায় পারলাম না আর কি। আচ্ছা ঠিক আছে পারোনি, আবার লাগো, কোনো ব্যাপার না আর কি। আবার চলছেন চলছে, এই চলতে চলতে বারবার না পারা, আবার লাগা, এই করতে 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 মনটা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গিয়ে ওই হৃদয় শুদ্ধ যে ব্যাপারটা বলা হয় না, এটা সম্ভব। হৃদয় শুদ্ধ হয়ে গেলেই তখন ওই যথার্থ নির্বিকল্পতার অনুভূতির মধ্যে প্রবেশ হয়, এবং ভগবানের বিশেষ ইচ্ছা হলে সেখান থেকে প্রেমের রাজ্য খুলে যেতে পারে, খুলে যেতে পারে, তার ইচ্ছা তো খুলেই যায় আর কি। তার আবার আলাদা দিকের, সেটা এখানে বলার বিষয় নয় আর কি, মূল বিষয় হলো ওই পর্যন্ত আর কি। আপাতত সাধনটা খুব রসের বিষয় আর কি, আর সব থেকে এমন রসের বিষয়, মজার ব্যাপার, আমরা জেনে বা না জেনে সবাই যে রসটা চাইছি, সবার হৃদয় যে তৃপ্তিটা চাইছি, সেটা ফিল আপ হবে, অর্থাৎ পূরণ হবে কিন্তু এই নিষ্ঠার পথ ধরে। এটা জানলাম, ওটা জানলাম, এটা কালচার করলাম, ওটা কালচার করলাম, ওটা ওই শাক দিয়ে মাছ ঢাকার মতো হবে। লাস্টে জীবনের সময়কাল শেষ হয়ে যাচ্ছে, তখন দেখবো যে ভেতরের তৃপ্তি এখনো পেলাম না, অনেক খামতি রয়ে গেছে, কিন্তু সময় শেষ হয়ে আসছে। কাজেই যদি ঠিক পথ পেয়ে থাকি বলে সামান্য বিশ্বাস থাকে, মনে প্রাণে লেগে যাওয়া, চলতে চলতে আগামী পথও পরিষ্কার হয়ে যাবে। মোটামুটি এই পর্যন্ত। কারো জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা রাখতে পারেন। সাধকের নিষ্ঠার উপরে, তার বিষয়ের ভার যত বেশি, সোজা কথায় বললে, তত দেরিতে আসবে। আর বিষয়ের ভার মানে কি, বিষয়ের ছাপ আর কি, এখানে সেই ছাপ যত তাড়াতাড়ি ক্ষয় হবে, তত তাড়াতাড়ি ভেতর থেকেই যাবতীয় যে যে ভালো ভাবগুলোর কথা আমরা শুনি না, শ্রদ্ধা, ভক্তি এবং ভেতরের যে পবিত্রতা, ভেতরের উদারতা, সেগুলো চেষ্টা করার দরকার নেই, এমনিতেই ফুটে উঠবে, যদি সঠিকভাবে ওই মন্ত্র উচ্চারণটা করা যায়। আর যতটা আমি করতে পারছি আর কি, এই যতটা করতে পারছি এর মধ্যে অনেক ফাঁক আছে। অনেক সময় যতটা করতে পারছি বলে আমরা চালিয়ে দেই কথাটা, কিন্তু হিসেব করে যদি দেখি যে না, এখানে যদি আমি সাংসারিক বেসিক রিকোয়ারমেন্টের বিষয়ে হিসেবে লাগতাম, তাহলে এই ক্ষেত্রে আরো হয়তো অনেক ক্ষেত্র লাগতাম, কিন্তু এই ক্ষেত্রে অনেক আগে না, আমি যতটা এতটা করতে পারছি দেখি, কিন্তু ওটা কিন্তু এক হিসেবে এতটা করতে পারছি না, কিছুটা ঢিলেমি অবস্থায় আমরা ভেবে নেই আর কি। যদি এই ঢিলেমির ফাঁকগুলো ধরা পড়ে, কারো আলোটা এতটুকু পরিষ্কার হয়ে থাকে এইটুকু, তাহলে সেইটাকে ফিল আপ করার চেষ্টা করা, তাহলে ওই দীর্ঘ পথটা আরো তাড়াতাড়ি হয়ে যায়। এটা কোনো যান্ত্রিক প্রক্রিয়া নয়, যান্ত্রিক ব্যাপারটা গৌণ আর কি। আর ভেতরের স্পর্শগুলো যেটা বলছেন, এটা খুবই ভালো জিজ্ঞাসা আর কি। যত তাড়াতাড়ি বিষয়ের ছাপ গুলে যায়, চলতে ফিরতে কেউ যদি, আমরা তো দেখেছি সাধন পথের ওখানে যারা মানে একদম সোজা কথা বলতে গেলে ইষ্ট কৃপা লাভ করার জন্য মানবীয়ভাবে সাধন পথের হিসেবে, সেখানে কর্তা ভাব নিয়েই কথা বলতে হয়, না হলে বুঝতে পারবেন না। সব সময় খালি যদি ভক্তিভাবের ওইভাবে তিনি করাবেন এই করেন, তার মধ্যে অনেক রকম ফাঁকে আসল কথাটা আর পরিষ্কার হয় না আর কি। সেই জন্য সাধন পথের সময় কর্তা ভাব নিয়েই কথা বলা এবং শুনলে সুবিধা হয়। কিরকম, একজন সাধক ছিলেন, তার নিয়মই ছিল যে ঘুম থেকে উঠলাম, যে টাইমে উঠতেন, 4টে উঠতেন, 5টায় উঠতেন, যে ওঠার পরেই এই প্রথম শ্বাসের দিকে খেয়াল গেল, এবার নাম স্মরণ শুরু হয়ে গেল আর কি। প্রয়োজনীয় যে লিমিটেড কথাবার্তা সেগুলো ছাড়া খালি নাম স্মরণ আর হাতে কাজকর্ম যেটা করার আর কি। শৌচাদি থেকে যাওয়া থেকে, তার থেকে নিবৃত্ত হয়ে স্নান ইত্যাদি করে এসে বসা হলো তখন বিশেষভাবে, না হলে চলতে ফিরতে সমস্ত কাজের সাথে যতটা যার, এবার কারো মানসিক মাথার কাজ যেখানে, সেই জায়গায় উপায় নেই, ওই মাথার কাজটাকেই সাধন হিসেবে নিতে হবে। যখন মাথার কাজ থেকে আমি ফ্রি যদি হই কোন সময়, অনেক সময় কি আমরা পরিকল্পনা একটা দরকার, কাজের জন্য পরিকল্পনা করা, আরেকটা হলো খালি প্ল্যান, মানে প্ল্যানিং করতে করতে একটা তার অভ্যাস হয়ে গেছে, কাজও দরকার নেই তথাপি মাথা খাটাচ্ছি আর কি। ওই জায়গা থেকে আমাদের ফ্রি হতে হবে। প্রয়োজনীয় পরিকল্পনা হয়ে গেল, কাজে লেগে গেলাম, কাজ শেষ হয়ে গেল, আগামীর পরিকল্পনা করে নিয়ে এবার ফ্রি হয়ে গেলাম। তারপরে যেটা মন চলছে ভিড় দিকে, সেই ভিড় কাটানোর উপায় হলো প্রথম দিকে জোর করে নাম স্মরণ করা। জোর করে করতে করতে একসময় নাম যখন প্রবল হয়ে যাবে, শক্তিশালী, এগুলো চলে যাবে। এই কথাগুলোই আমাদের বলা হতো আজ থেকে মনে করুন 28 বছর আগের কথা বলছি আর কি। কি জানি
হয়তো বলা হচ্ছে স্তোক বাক্য হিসেবে, কি জানি হয় কি না, সবাই তো বলেন, কিন্তু কি জানি কেউ তো হয়েছে বলে বলেন না। কিন্তু সত্যি সত্যি দেখা গিয়েছে, সত্যি সত্যি এই সংসারের কাজের মধ্যে থেকেও মন ধীরে ধীরে চিন্তামুক্ত হয়ে যায়। তখন চিন্তা কিরম থাকে, প্রয়োজনীয় পরিকল্পনা হলো, মাথা খাটানো হলো, কাজে লেগে যাওয়া হলো, কাজ ছেড়ে দেওয়া গেল, মাথায় আর চিন্তা নেই আর কি। এই সামনে যেদিকে যাওয়া হচ্ছে ওইগুলো দেখাচ্ছে, এদিকে তাকালে এদিকে, আচ্ছা এদিকে, আচ্ছা তাহলে একটা অমুকটা পরিকল্পনা করতে হবে, করে নেওয়া হলো, দরকার হলে, না হলে আবার মাথা ফাঁকা। ওই ছোটবেলায় যেমন থাকে আর কি। বারবারই ওই উদাহরণটা পরিষ্কার আমাদের, 4 বছর 5 বছর 6 বছরে সাধারণত ওই ধরনের মানসিক ভাবনা, অর্থাৎ আবরণ সরে গেলে ওইটাই ফুটে উঠতে থাকে আর কি। প্রথমে নিষ্ঠা সহকারে লাগা, আর সাধনে এখানেও আবার রহস্য আছে। কেউ কেউ প্রথমে খুব জোরালো ভাবে লাগেন, অনেক বেশি, এত বেশি লাগেন নিজের ওই আউট অফ রেঞ্জ হয়ে যাওয়ায় কিছুদিন পর এনার্জি লস করে ছেড়ে দেন। তখন দূর, আর ভালো লাগছে না, এই চেষ্টা করলাম হচ্ছে না, তা কি জানি এটা বোধহয় এরকমই, কি জানি সবারই বোধহয় এই অবস্থায়, যাক আমি যে ভেতরে ভেতরে দুঃখী, অন্য কাউকে বুঝতে দেবো না, মোটামুটি সুখী আছি, ওটা ভাব দেখাই, বুঝলে। এইভাবে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি আর কি, ধার্মিক আর কি, আধ্যাত্মিক এইরকম বেশধারী বা এই বেশ ছাড়া অন্যরকম যেমন আছে সেরকম। তখন বোঝা গেল কি, তার ওই অরিজিনাল চলার আগেই আপোষ করে নেওয়া গেল। তিনি ভেবেছেন যদি আধ্যাত্মিক পথে মনে একটা বেশ গান টান শুনছি, বেশ একটা আমেজে আছি, এইটাই বোধহয় আনন্দ, এটা না থাকলে, বা নিজের প্রিয় বিষয় আনন্দ, আলাদা বোধহয় কোনো আনন্দ নেই। কিন্তু জ্ঞাতার্থে বলি, একদম পরিষ্কার, আমাদের মন বিষয়ের মধ্যে আটকে আছে, বিষয়ের আনন্দে থাকে। সাধন ভজন করতে করতে ধীরে 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 ওই পথ ধরেই ভগবত কৃপায় বা গুরু কৃপায় বা দুটো মিলিয়েই যদি বলি, তখন ভজন আনন্দ প্রকট হয়। ভজন আনন্দ প্রকট হলে তখন বুঝতে পারা যায় যে এগুলো কথার কথা নয়, এগুলো যথার্থ। সেটা যখন আরো এগিয়ে নিয়ে যায়, তখন আরো বিভিন্ন অবস্থা আছে, সেগুলো বিভিন্ন ভিডিও বলা হয়েছে, এখানে আপাতত দরকার নেই। তো লেগে থাকা আর কি। তাহলে মোটামুটি দীক্ষার প্রসঙ্গে বুঝতে পারলাম না বা বিশেষ সংশয় নিয়ে আছি, সেরকম কি কেউ আছেন আজকে যাদের দীক্ষা হয়েছে তাদের মধ্যে থেকে? না মোটামুটি বোঝা গেছে? এমনি আগামীতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন, সাধারণত ফোনে কথাবার্তা আপাতত বন্ধ আছে, বিশেষ জরুরি হলে ছোটো মা ধরে বলেন। আর হোয়াটসঅ্যাপ যখন পারি আমি দেখি, এবং লিখে বেশিরভাগ সময় আমি উত্তর দিতে চেষ্টা করি যদি সম্ভব হয়। আর না হলে ছোটো মাকে হয়তো বলে দিলাম যে দিতে, এটা বলে দিতে, ওটা বলে দিতে, বা সেরকম পরিস্থিতি অনুযায়ী যদি ইয়ে হয় নিজের, সেভাবে আর কি। তো জানার মধ্যে থাকে আর কি।